পশ্চিমবঙ্গের রাজনীতিতে কার্তিক মহারাজ আস্তে আস্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পরিণত হচ্ছেন। আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মঞ্চের ওপর থেকে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন এবং তার দিকে অভিযোগের আঙুল তুলছেন, তখন কার্তিক মহারাজ নিজেই বলছেন যে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী আজ এইরকম অভিযোগ তুলছেন বটে, তবে বিজেপির সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কার্তিক মহারাজকে অ্যাপ্রোচ করা হয়েছিল নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য। কার্তিক মহারাজ বলছেন, আমরা সর্বত্যাগী সন্ন্যাসী, আমার রাজনীতিতে ভবিষ্যতে যাওয়ার কোনো ইচ্ছে নেই, তবে দুটো রাজনৈতিক দলের তরফ থেকেই প্রার্থী হওয়ার জন্য আমাকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছিল। এর আগের বার গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাকে প্রার্থী হতে বলা হয় এবং এই বছর বিজেপি আমাকে প্রার্থী হওয়ার জন্য আবেদন জানিয়েছিল, কিন্তু দুটি আবেদনই আমি সবিনয়ে প্রত্যাখ্যান করেছি। নির্বাচনে দাঁড়ানোর, রাজনীতি করার বা প্রার্থী হিসেবে দাঁড়ানোর কোনো আগ্রহই আমার নেই। তারই সঙ্গে কার্তিক মহারাজ আরও বলছেন, এবারের লোকসভা নির্বাচনেও তিনি কোথাও ভোটে দাঁড়াচ্ছেন এইরকম একটা জল্পনা কল্পনা শুরু হয়েছিল, চারিদিকে এই খবরটাও ছড়িয়ে পড়েছিল, কিন্তু রাজনীতিতে তিনি আসতে চান না ভবিষ্যতে। কার্তিক মহারাজ বলছেন, যারা আমাদের মধ্যে থেকে সন্ন্যাসীরা রাজনীতিতে গেছেন তারা নিজেদের পদ ছেড়ে দিয়ে তবেই রাজনীতিতে গেছেন। দেখুন, একজন সন্ন্যাসীকে রাজনৈতিক দলের তরফ থেকে অনুনয় বিনয় করা হচ্ছে রাজনীতিতে দাঁড়ানোর জন্য, নির্বাচনে দাঁড়ানোর জন্য, এইটা খুব একটা নতুন বিষয় নয়। কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে কি এরকম ঘটনা ঘটেছে? উত্তরপ্রদেশের কথা আমরা সকলেই জানি, সেই উদাহরণ আমাদের সকলের সামনেই রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যিনি আগে পরিচিত ছিলেন অজয় বিস্ট নামে, তিনি হলেন যোগী আদিত্যনাথ। আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ তো করেইছেন, তারই সঙ্গে তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কনেরও নাম জড়িয়েছিলেন, তাদের দিকেও প্রত্যক্ষ রাজনীতির অভিযোগের আঙুল তুলেছিলেন। এরপরে বিজেপির তরফ থেকে অবশ্যই এটাকে একটা নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারই সঙ্গে বিজেপির তরফ থেকে প্রতিবাদও করা হয়েছে। এখন সন্দেশখালির মতো এই ইস্যুটাও বিজেপির জন্য একটা নির্বাচনী প্ল্যানকে পরিণত হয় কিনা সেটা দেখার বিষয়। আপনারা জানেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর প্রতিবাদ করেছিলেন প্রথম দিনেই এবং তিনি বলেছিলেন ইমামরা আবেদন করতে পারেন আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলেই অসুবিধা। এরপরে শুভেন্দু অধিকারী অন্য আরেকটি সভা থেকে বঙ্গীয় ইমাম পরিষদের সাধারণ সম্পাদক রৌসউদ্দিন সাহেবের নাম তুলে আনেন। আপনারা জানেন, সম্প্রতি একটি বিবৃতি চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা হচ্ছে বঙ্গীয় ইমাম পরিষদের তরফ থেকে যে এই রাজ্যের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যেন তৃণমূল কংগ্রেসকে লোকসভা নির্বাচনে পূর্ণ সমর্থন দেয়, সেই আবেদন করা হচ্ছে এবং সেই বিবৃতির নিচেই রৌসউদ্দিন সাহেবের স্বাক্ষর রয়েছে। এটা সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড ভাইরাল হয়েছে। তো এই বিষয়টাকে টেনে এনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রৌসউদ্দিন সাহেব একটা লিফলেট বের করেছেন, কিন্তু আমি তাদের প্রশ্ন করতে চাই, 2021-এর পর থেকে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিমদের ওপরে যে অত্যাচার নেমে এসেছে তার বিরুদ্ধে তারা কেন মুখ খোলেননি, কেন তারা কোনো কথা বলেননি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার বক্তব্যে বারবার তুলে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন সাধু সন্তদের হুমকি দিচ্ছেন, এতই তার হিম্মত। এইভাবে রাজনৈতিক স্বার্থে, ভোটের স্বার্থে তিনি এতটা নিচে নেমে গেছেন। আর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে সাধু সন্তদের হুমকি দিচ্ছেন, তাই তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে যে গুন্ডারা রয়েছে তাদের সাহস বেড়ে গেছে। আর সেই কারণেই জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে এইরকম একটা হামলার ঘটনা ঘটেছে। এবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের কি ঘটনা? জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী শিব প্রেমানন্দ মহারাজ, তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এবং তার দাবি, রাতের অন্ধকারে তাদের আশ্রমে দুষ্কৃতীরা হানা দেয়। তারা হাতে অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল, বন্দুক, কাটারি, এই সমস্ত তাদের হাতে ছিল, রডও ছিল। এইসব নিয়ে তারা হামলা চালায়, নিরাপত্তারক্ষীদের বন্দী করা হয়, রীতিমতো তারা তাণ্ডব চালিয়েছে। কিন্তু এর থেকে বেশি আর একটা কথাও মহারাজ বলেননি। যদিও চারপাশ থেকে এই বক্তব্য উঠে আসছে যে জমি মাফিয়ারা আসলে এই আক্রমণ চালিয়েছে। কি করে তারা এরকম একটা আক্রমণ চালাতে পারে সেই নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি রাজনৈতিক মহলে এই প্রশ্নও উঠছে যে শাসক দলের প্রশ্রয় না থাকলে রামকৃষ্ণ মিশনের আশ্রমের ওপরে কি করে দুষ্কৃতীরা এত বড় হামলা করতে পারে, এইরকম তাণ্ডব চালাতে পারে। একদিকে যখন রাজনৈতিক চাপানোতর চলছে, অন্যদিকে অবশ্যই সাফাই সামনে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করার পরে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় বয়ে যায়। বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকেও সমালোচনা করা হয়। এরপরেই এই ঘটনায় একটা নতুন মোড় আসে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জবাব দেন 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে তিনি একটা নতুন বাঁক নেন এবং বিষ্ণুপুরের সভায় এসে তিনি বলেন যে আমার আজ এখানে মিটিং ছিল না, অন্য জায়গায় আমার মিটিং আছে।
ওরা আমাকে গালাগাল করতে চলে এসেছে, তাই আমিও এখানে জবাব দিতে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন আমি শুধু শুধু একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? কিছুদিন আগেও তো মহারাজ অসুস্থ ছিলেন, আমি তাদের দেখতে গিয়েছিলাম, সেটা কোনো কথা নয়। তারই সঙ্গে তিনি বলেন, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের আশ্রম রয়েছে, আমি সেখানে গেছি, ওরা আমাকে কত ভালোবাসে। আমি দু একজন লোকের কথা বলেছি, বিশেষ করে একটি লোকের কথা আমি বলেছি, কার্তিক মহারাজ। সে আমাদের তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেয়নি এবং মুর্শিদাবাদে ভোটের দুদিন আগে যে অশান্তি তৈরি হয়েছিল তার মূল হোতাও ছিলেন এই কার্তিক মহারাজ। আমি এই কথা বলেছি এবং এই কথা আমি বলে যাব। জানা যাচ্ছে কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রমাণ চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আইনি নোটিশও পাঠিয়েছেন, যেখানে তিনি দাবি করছেন তার বিরুদ্ধে মিথ্যে কথা, অসত্য এবং বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে এবং সেইভাবে তার মানহানি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে যে আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ, সেখানে বলা হচ্ছে এই নোটিশের জবাব যদি 4 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী না দেন তাহলে তার বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ করবেন। তারই সঙ্গে জানিয়ে রাখি, কার্তিক মহারাজ কিন্তু আরও একটি বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যেখানে তিনি বলছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গার আশ্রমের ওপরে হামলা হতে পারে এই রকম আশঙ্কা তিনি প্রকাশ করছেন এবং সেই কারণেই নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন কার্তিক মহারাজ কলকাতা হাইকোর্টের কাছে। তারই সঙ্গে আরও একটা দিক থেকে কিন্তু প্রতিবাদের কথা শোনা যাচ্ছে। জানা যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ জানাচ্ছে আগামী শুক্রবার উত্তর কলকাতায় সাধু সন্তরা খালি পায়ে রাস্তায় নামতে চলেছেন, তারা একটি প্রতিবাদ মিছিল করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করে তার প্রতিবাদ করে এই মিছিল করা হবে এবং এই মিছিলের নাম দেওয়া হচ্ছে সন্ত স্বাভিমান যাত্রা। এইবার আমরা যদি একটু রাজনৈতিক কথায় আসি, কার্তিক মহারাজ অলরেডি বলেছেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনের তরফ থেকেই তাকে প্রার্থী হওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। তারই সঙ্গে কার্তিক মহারাজ বলছেন অপূর্ব সরকার সায়নী, ওদেরকে জিজ্ঞেস করলেই মুখ্যমন্ত্রী সবটা জানতে পারবেন। তৃণমূল কংগ্রেসের কোন এজেন্টকে নাকি আমি বসতে দিইনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। যদি এটা সত্য বলে প্রমাণ করা যায় তাহলে যা শাস্তি আমাকে দেওয়া হবে মাথা পেতে নেব। এরপরে কার্তিক মহারাজ আরও একটি রাজনৈতিক দলের কথা বলেছেন। তিনি বলছেন অধীর দা এখানে দীর্ঘদিন ধরে আসেন, অধীর দা এখানে টাকাও দিয়েছেন, কংগ্রেসের সফিও এখানে টাকা দিয়েছে, শুভেন্দু অধিকারীও টাকা দিয়েছেন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা এখানে এসেছেন। শুভেন্দু অধিকারী এখানে অনেক দিন ধরেই আসেন, শুভেন্দু দার সঙ্গে অনেক দিনের পরিচয়, তার পরিবারের সঙ্গেও অনেক দিনের পরিচয় রয়েছে। এবার কার্তিক মহারাজের মুখে শুভেন্দু দাস শুনতে ঠিক সেই রকমই লাগে যখন মুখ্যমন্ত্রী বলেন ইমামরা খুব ভালো, বা যখন প্রত্যেকটা রাজনৈতিক দল বলে যে মতুয়াদের জন্য আমরাই সব ভালো ভালো কাজ করেছি। যাই হোক, কার্তিক মহারাজ প্রত্যেকটি রাজনৈতিক দলের কথাই বলেছেন এটা বোঝানোর জন্য যে সবার সঙ্গেই তিনি সুসম্পর্ক বজায় রেখেছেন, সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু এই বিষয়টা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী আবার কি বলেছেন? আপনারা জানেন অধীর রঞ্জন চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু একদম সাপে নেউলে সম্পর্ক। এমনকি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু তার নিজের দলের কাছেই যথেষ্ট হেনস্থা হতে হয়েছে, সকলের সামনে তার সম্মানহানি হয়েছে। তো সেই অধীর রঞ্জন চৌধুরীকে যখন কার্তিক মহারাজকে নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন সাধুর চরিত্র কেমন সেটা এখানকার মানুষজন খুব ভালো করেই জানেন। অধীর রঞ্জন চৌধুরী আরো বলেন যার কথা আপনারা বলছেন তার পরিচিতি মানুষের কাছে এখানে ঠিক সেই রকমই, তার পরিচিতি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। তিনি কখনো তৃণমূলকে সাপোর্ট করেন, আবার কখনো বিজেপিকে তিনি সমর্থন করেন। তিনি কখন কাকে সমর্থন করছেন এই নিয়েও কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। একজন সাধুর যেরকম চরিত্র থাকা প্রয়োজন তার সেই রকম চরিত্র নয়। অধীর রঞ্জন চৌধুরী আরো বলেন ওই ব্যক্তিকে সরাসরি এখানকার মানুষ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই চেনেন। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা বিভিন্ন চেয়ারে বিভিন্ন জায়গায় বসেন। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এই ইনস্টিটিউশনগুলোর সঙ্গে বাঙালি ওতপ্রোতভাবে জড়িত। এদের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে, কিন্তু তার মধ্যে কি বিচ্যুতি নেই? অবশ্যই আছে। আর সেই বিচ্যুতিকে কাজে লাগিয়েই বিভিন্ন রাজনৈতিক দলগুলি রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে। যে রাজনৈতিক দল গোটা দেশ জুড়ে এই ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের মুখে এসব কথা মানায় না, বলছেন অধীর রঞ্জন চৌধুরী। এবার দেখুন, আগেই বললাম অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলবেন এমনটা তো মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তাকে অপমানিত হতে হয়েছে। আবার অধীর রঞ্জন চৌধুরীর জন্য ইন্ডিয়া জোট হয়নি, তৃণমূল আর কংগ্রেসের জোট হয়নি পশ্চিমবঙ্গে, এই কথাও বহুবার সামনে এসেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীও বলছেন কার্তিক মহারাজ প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত।
আবার কার্তিক মহারাজ বলছেন যে শুভেন্দু অধিকারী ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে তার। তাহলে কোথাও গিয়ে একটা প্রশ্ন এটাও উঠছে যে বিষয়টা কি এরকম হতে পারে যে শুভেন্দু অধিকারীর মাধ্যমে কার্তিক মহারাজকে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ করার বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার কোনো প্রচেষ্টা হয়েছিল, কিন্তু এখন যেহেতু শুভেন্দু অধিকারী বিজেপিতে রয়েছেন তাই কার্তিক মহারাজ বিজেপির দিকে ঝুঁকেছেন বা বিজেপিকে সমর্থন করছেন। কিন্তু এটা শুধুই প্রশ্ন, শুধুই জল্পনা কল্পনা। ইজ ইট এনাফ টু প্রুভ যে কার্তিক মহারাজ রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত? এটা কি প্রমাণ করা যাবে এই সমস্ত তথ্যের মাধ্যমে? এই প্রশ্নই করেছেন কার্তিক মহারাজ তার আইনি নোটিশের মাধ্যমে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 4 দিন সময় রয়েছে তার জবাব দেবার, তার প্রমাণ দেবার। এখানে আরেকটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিই। কার্তিক মহারাজের হয়ে তার এই আইনি নোটিশটা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন কার্তিক মহারাজের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। কে বিল্লদল ভট্টাচার্য? এই বছরের শুরুর দিকে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের পদ থেকে বিল্লদল ভট্টাচার্য, আইনজীবী বিল্লদল ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে বেশ জল্পনা কল্পনাও হয়েছিল যে কেন এমনটা করা হলো। কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল হওয়ার আগে শুভেন্দু অধিকারীর আইনজীবী ছিলেন বিল্লদল ভট্টাচার্য একটা দীর্ঘ সময়। তার হয়ে বিভিন্ন মামলায় তিনি সওয়ালও করেছেন। এখন তিনি কার্তিক মহারাজের আইনজীবী। অনেকটা বলতে পারেন বিল্লদল ভট্টাচার্য বিজেপির হয়েও কিন্তু অনেক মামলা করেছেন। অনেকটা ওই সিপিআইএম এর জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা কংগ্রেসের জন্য অরুণাভ ঘোষ বা তৃণমূল কংগ্রেসের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেরকম, সেরকমই বিজেপির জন্য বলা যেতে পারে বিল্লদল ভট্টাচার্য। পার্থক্য একটা রয়েছে, বিল্লদল ভট্টাচার্য কোনোদিনই অফিসিয়ালি কোন দলের সঙ্গে তিনি যুক্ত বা কোন দলের প্রতি তার একটা অ্যাফিলিয়েশন রয়েছে সেটা কিন্তু স্পষ্ট করেননি। কার্তিক মহারাজের বেশ কিছু ছবিও এই মুহূর্তে সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে, যেগুলোকে বেশ চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে বিজেপির একাধিক নেতার সঙ্গে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, বিজেপির লোকজনের সঙ্গে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং বলা হচ্ছে তাদের সঙ্গে কার্তিক মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যাদের মধ্যে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও তার ছবি রয়েছে। অনির্বাণ গঙ্গোপাধ্যায় একটা সময় তার যে প্রচেষ্টা ছিল সেটা হচ্ছে বিভিন্ন কালচারাল এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে মানুষজনকে বিজেপির দিকে একত্রিত করা, এটা তার সংগঠনের কাজের মধ্যেই একটা কাজ ছিল। কিন্তু আবারও বলি, এই ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তার কোনো প্রমাণ নয়। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভয়ঙ্কর একটা অভিযোগ করেছেন। তিনি বলছেন মুর্শিদাবাদে ভোটের 2 দিন আগে যেখানে দাঙ্গা হয়েছিল সেখানেই ওনার আশ্রম, সেখানেই তিনি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেননি, এবং এই সমস্ত দাঙ্গার পেছনেও তিনিই হচ্ছেন হোতা। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কি তাদেরকে ছেড়ে দেব যারা বাংলায় দাঁড়িয়ে বলছে যে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেবে না? বাংলার বুকে দাঁড়িয়ে যারা ভোটের 2 দিন আগে দাঙ্গা করে তাদেরকে আমি ছেড়ে দেব? আপনারাই বলুন, যারা দাঙ্গা করে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত? এইটা কিন্তু একটা ভয়ঙ্কর ভয়াবহ অভিযোগ। মুখ্যমন্ত্রী প্রথমত প্রশাসনিক প্রধান হিসেবে তিনি যদি জানেন যে এই পশ্চিমবঙ্গের একটি দাঙ্গা হয়েছে এবং সেই দাঙ্গার সঙ্গে কারা জড়িত, যার প্রমাণও তার কাছে আছে, তিনি বলছেন যে প্রমাণ ছাড়া তিনি কোনো কথা বলেন না, তার প্রমাণও যদি মুখ্যমন্ত্রীর কাছে থাকে, তাহলে সেই বিষয়ে তিনি কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না? কেন তিনি প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছেন না বা তদন্ত শুরু করছেন না? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। কার্তিক মহারাজ অবশ্যই এর উত্তর তো দিয়েছেন, আগেই বললাম আইনি নোটিশ পাঠিয়েছেন, তিনি বারবার প্রমাণ চেয়েছেন। তারই সঙ্গে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর যত তাড়াতাড়ি শুভ বুদ্ধি উদয় হয় ততই ভালো। চারিদিক থেকে আরো প্রতিবাদ হবে, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসছে, আমি সকলকে বলেছি আপনারা নিজেদের মতো করে প্রতিবাদ করুন। তারই সঙ্গে কার্তিক মহারাজ বলছেন উনি যদি কোথাও প্রমাণ করতে পারেন যে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা গন্ডগোল করেন, তাহলে আমি পদত্যাগ করব, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। একদিকে এই নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে, মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ সামনে রাখছেন একের পর এক এবং তিনি তার আক্রমণকে ঝাঁঝালো করছেন। প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়ে প্রতিবাদ করেছেন, তিনিও আক্রমণ করছেন। কার্তিক মহারাজ বলছেন প্রতিবাদ আরো জোরালো হবে, অলরেডি একটি মিছিলের খবর পাওয়া যাচ্ছে। এরপরে এই ঘটনায় হয়তো আরো নতুন মোড় আসতে চলেছে। তবে এখানে বলে দেওয়া উচিত, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে কিন্তু গোটা বিষয়টার সঙ্গে যথেষ্ট দূরত্বই রাখা হয়েছে। যেটুকু বিবৃতি তাদের তরফ থেকে সামনে এসেছে সেখানে এটাই বলা হচ্ছে যে এই সমস্ত কিছুতে তারা নেই, ভোটের জন্য তারা কাউকে প্রভাবিত করেন না, কাউকে ভোট দিতে বলেন না, রাজনীতি থেকে তারা সবসময় দূরেই থাকেন। তবে এই বিষয়টার এখানেই শেষ এমনটা মনে হচ্ছে না, হয়তো এই বিষয় নিয়ে আরো নতুন নতুন ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি সামনে আসবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।